হ্যালো স্টুডেন্ট, আজকের নবম শ্রেণীর আমরা 18তম অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল এই অধ্যায়টা আজকে তোমাদের করাবো। তো এই অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করার জন্য আমি একদম প্রথমেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে মানে বিশেষ করে যে সূত্রগুলো লাগবে সেগুলো একদম চিত্রসহ তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্রত্যেকে যদি এই কয়েকটা সূত্র যদি ভালোভাবে রপ্ত করতে পারো, মোটামুটি চ্যাপ্টারটা একদম সহজ মনে হবে, একদম সহজ মনে হবে। তার জন্য একদম প্রথমে আমি ওই সূত্রগুলোতেই যাচ্ছি। ওকে, দেখো একদম প্রথমে ধরো এই বৃত্তটার কথা বলি। যারা একদম বৃত্ত সম্বন্ধে প্রাথমিক আইডিয়াটা নেই তাদের জন্য আমি এই একটা বৃত্ত এঁকেছি। এইটা হচ্ছে এইখানে বসিয়ে এইখানে কাটা কম্পাস বসিয়ে আমি এই বৃত্তটা এঁকেছি। আচ্ছা, এই সরলরেখাটা এটাকে বলে ব্যাস। ওকে, মানে কেন্দ্র দিয়ে যে সরলরেখা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছে সেটাকে ব্যাস বলে। আর কেন্দ্র ছাড়া অন্য কোনো দিক দিয়ে এপাশ থেকে এপাশ মানে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে সেই সরলরেখাটাকে বলে, মানে সেই রেখাংশটাকে বলে জ্যা। ওকে, এটাও জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যায়ের নাম কিন্তু ব্যাস। যাই হোক, আর মোটামুটি বেশি কিছু খুব একটা জেনে লাভ নেই, সেগুলো মোটামুটি পরপর তথ্যে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো একদম প্রথম সূত্র যেটা, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পাইয়ের মান কিন্তু 22/7। ওকে, আর আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে এখান থেকে এতটা, মানে এখান থেকে এতটা, মানে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাস যেটা হবে তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তারপরে দেখো বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল, মানে বর্গক্ষেত্রের অন্তরে যে বৃত্তটা অঙ্কিত হয় আর কি, সেটাকে বলছে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল। দেখো এই চিত্রটা। ওকে, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত যে চিত্রটা কিন্তু এইটা, এই ছবিটা হলো। এই যে দেখো চিত্র নম্বর 2 লেখা আছে, মানে 2 নম্বরের দাগে চিত্রটা এখানে আঁকা হয়ে গেছে। ওকে, দেখো বর্গক্ষেত্রের অন্তরে মানে ভেতরে, অন্তরে মানে এখানে ভেতরে। তো বলছে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল, মানে এই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে বলছে। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমি পাই লিখেছি। এবার আর এর মানটা কত? এই বৃত্তের আরটা কত? মানে আর মানে ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসটা এইটা, তাই তো? আচ্ছা, ছবি দেখে হচ্ছে বোঝা যাচ্ছে, দেখো এই বৃত্তের ব্যাস যা আর এই বর্গক্ষেত্রের বাহুটাও তা, তাই না? এইটা আর এইটা দুটো একই। তাহলে আমি এই বৃত্তের ব্যাস সমান কী লিখতে পারি? ব্যাস সমান আমি লিখতে পারি যে বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে ব্যাসার্ধ সমান কী হবে? ব্যাসের অর্ধেক, মানে এইটা এই বর্গক্ষেত্রের একটি বাহুর অর্ধেক। এটা দেখো আমি লিখেছি এই যে আর, মানে যেটা আর আর এইটাই আরটা কত না? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বাই 2, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে সেটা অর্ধেক বেরোয়। আর স্কোয়ার ছিল স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের অন্তরে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, মানে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বাই 2 হোল স্কোয়ার। ওরা কীভাবে এলো তোমরা একটু 2-3 বার মনে মনে কল্পনা করে নেবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেরটা দেখো বর্গক্ষেত্রের পরিলিখিত, এইটা মানে বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, মানে তোমরা এমনি সাধারণভাবে বলতে পারো যে বর্গক্ষেত্রকে পড়ানো হয়েছে যে যে বৃত্ত, এরকম একটা বোঝায়। মানে বর্গক্ষেত্রের ওপরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল। আচ্ছা দেখো বর্গক্ষেত্রের যে পরিলিখিত বৃত্ত, এই বৃত্তটা দেখো, এই বৃত্তটার ব্যাস এই দেখো কেন্দ্র দিয়ে এই লেখা গেছে, মানে বর্গক্ষেত্রের কর্ণ আর এই বৃত্তের ব্যাস দুটো কিন্তু একই। তাহলে আমি কী লিখতে পারি? পাই ইন্টু বর্গক্ষেত্রের কর্ণ, তাই না? পাই ইন্টু বর্গক্ষেত্রের কর্ণ বাই 2, কারণ আমার তো ব্যাসার্ধ চাই, তাই না? আর এর মান তো চাই। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাই 2 হোল স্কোয়ার। এইটুকু বুঝলেই হলো। তারপরে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বাহু রুট 2। এই বাহু রুট 2 লিখেছি, 2 ছিল বাই 2 ছিল 2 লিখেছি, ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার লিখেছি। তার বাহু স্কোয়ার আর রুট 2 স্কোয়ার 2, মানে রুটের ওপর স্কোয়ার থাকলে রুট উঠে যায়। ওকে, আর 2 স্কোয়ার 4 বর্গ একক। এবার পাই আছে এখানে, আর বাহু বাই
এইটাকে আমি এই অংশটাকে পুরোটার উপরে স্কোয়ার দেবো বলে, বাহুর উপরে তো স্কোয়ার আছে, আর টুর উপরে স্কোয়ার কীভাবে হচ্ছে বোঝাবে না, √2 দিয়ে তাহলে তার ওপরে পুরোটা স্কোয়ার দেওয়া যাবে। ওকে, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বাহু বাই 2টাকে √2 লিখলাম, দিয়ে পুরোটার উপরে স্কোয়ার দিলাম। দেখো বাহু স্কোয়ার হচ্ছে, আর √2 স্কোয়ার হলে কী হয়, 2 হয়, হ্যাঁ না? কী বললাম, রুটের উপরে স্কোয়ার থাকলে √2 উঠে যায় যে 2, তাহলে এটা পুরোটা একই হচ্ছে, শুধু পুরোটার উপর স্কোয়ার করব বলে এরকম একটা সূত্রের স্টাইলে আনবো বলে এই ব্যাপারটা হচ্ছে করা হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো আয়তক্ষেত্রে অন্তর্লিখিত মানে আয়তক্ষেত্রে পরিলিখিত মানে আয়তক্ষেত্রকে পড়ানো হয়েছে যে বৃত্ত, এরকম একটা আয়তক্ষেত্রকে একটা বৃত্ত। দেখো আয়তক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, এটা কিন্তু সেই বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফলের আইডিয়াটা পুরোটাই একই। একটু কি পার্থক্য দেখো, তাহলে আয়তক্ষেত্রে পরিলিখিত যে বৃত্ত, এই বৃত্তটার ব্যাস আর আয়তক্ষেত্রের কর্ণ, বৃত্তের ব্যাসও দেখো এটা, আর আয়তক্ষেত্রটা যে কর্ণ এটা একই। তাহলে আমি কি লিখবো, পাই ইন্টু r স্কোয়ার, আরটা কত, আয়তক্ষেত্রের কর্ণ বাই 2 হোল স্কোয়ার, তাই না? কেন এই কর্ণটা তো অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস, আমার তো চাই ব্যাসার্ধ, তাহলে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে আয়তক্ষেত্রের কর্ণকে 2 দিয়ে ভাগ করলে তবেই তো তুমি ব্যাসার্ধটা পাবে, তাই না? ব্যাসার্ধটা পাবে, তাই করা হচ্ছে। এবারে দেখো আমি যদি আয়তক্ষেত্রে এইটাকে, এই বাহুটাকে আমি ধরো এ ধরলাম, আর এই যে বাহুটাকে বি ধরলাম, তাহলে দেখো এই অংশটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো দেখতে হচ্ছে না? সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে লম্ব স্কোয়ার, এটাকে যদি তুমি লম্ব ভাবো, সাপোজ যদি মানে এই ত্রিভুজটাকে যদি মানে এই দিক দিয়ে যদি তুমি দেখো, তাহলে কিন্তু এইটা লম্ব হবে, আর যদি তুমি এই রকম যদি দেখো এটা লম্ব, তোমার ইচ্ছা করছে। যাই হোক, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদ দিয়ে অপর দুটি বাহুর বর্গ মানে বর্গের সমষ্টি, হ্যাঁ, ইকুয়াল টু এইটা অতিভুজ স্কোয়ার। তাহলে এটাকে যদি লম্ব হবো তাহলে কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে শুধু অতিভুজ সমান কত হবে, তাহলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? সেটাই দেখা হচ্ছে করা হয়েছে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যাদের কারো যদি সমস্যা হয়ে থাকে বিষয়টাকে বুঝতে, আমি দেখো এখানে একটুখানি করে দিচ্ছি, মানে এইটাকে যদি লম্ব ভাবো তাহলে a স্কোয়ার প্লাস এটাকে যদি ভূমি ভাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ওইটা অতিভুজ স্কোয়ার ধরো, ওটাই তো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান তাহলে কী হবে, তাহলে এই দুইটা এপাশে এলে √, হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অতিভুজ। তাই না? এই দুইটা যদি এদিকে আসে এটা √, হবে, কারণ এই দুইটা কিন্তু পাওয়ার, আমি কি বলি সমান চিহ্ন পেরোলে উল্টে যাবে, তাহলে এই দুইটা এপাশে আসা মানে 1/2 হবে পাওয়ার 1/2 যা √, তা ওকে। তাহলে অতিভুজটা তাহলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এই হয়েছে, তাহলে বাই 2, তাকে যে 2 তো নিচে ছিলই, আচ্ছা রুটের উপর স্কোয়ার থাকলে তো √, উঠে যায় হলো, আর 2 স্কোয়ারটা 4 এই যে আছে, এটাই হচ্ছে মেন সূত্র। এবারে দেখো এবারে এই 5-এর দাগে একটু ডিস্টার্ব হয়েছিল, ওকে। যাই হোক, 5 দাগে দেখো একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত, এরকম একটা যদি ছবির মাধ্যমে যদি এই ত্রিভুজটার পুরোটার ক্ষেত্রফল যদি বার করতে হয়, আমরা কি করব, দেখো লিখেছি চিত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো এইটা OBC, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস OCA, মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, আর OAB মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তিনটে যোগ করলে তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব, আমি তাই লিখেছি। আর ধরি অন্তঃব্যাসার্ধ r একক,
অর্থাৎ এই যে ও ই ও এফ ও জি, এই যে ও ই ও এফ আর ও জি এইটা সমান আর ধরে নিয়েছি। ওকে, এবারে তাহলে দেখো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে লিখেছি, ত্রিভুজের একটা সূত্র আছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। দেখো হাফ আর ভূমিটা বিসি ইন্টু ধরো উচ্চতা, আর ও জিটা উচ্চতা দেখো লিখেছি। এই ত্রিভুজটার ক্ষেত্রেও লিখেছি হাফ ভূমি কত এসি ইন্টু উচ্চতা ও এফ, এবারে প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে হাফ ভূমি এ বি ইন্টু উচ্চতা ওই, হলো, হয়ে গেল। এবারে দেখো তাহলে কি বলেছি, ও এফ ওই ও এফ আর ও জি আর, তাহলে ও জি ও এফ ও আর যেখানে যেখানে আছে দেখো আর বসিয়ে দিয়েছি, আর যা ছিল তাই দেখে দেখে লিখেছি। এবারে প্রত্যেকটাতে দেখো হাফ আর একই আছে, হাফ আর তাহলে কমন নিয়ে নিয়েছি। এখানে বিসি আছে এই প্লাস, এখানে এসি আছে এই প্লাস, আর এ বি আছে, হলো। তাহলে এটা থেকে আমরা কি জানলাম না, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের মানে কোনো ত্রিভুজের ভেতরে বৃত্ত আছে এরকম পরিস্থিতিতে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কত, হাফ ইন্টু অন্তর্ব্যাসার্ধ, এই আরটা কত অন্তর্ব্যাসার্ধ ইন্টু এইটা কত ত্রিভুজের পরিসীমা, মানে এ বি প্লাস বিসি প্লাস সি হলো তিনটি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমার সূত্র এই একটাই, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, তিনটে বাহুকে যোগ করলেই সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বেরিয়ে যায়। ওকে, এবার দেখো 6 নম্বর সূত্রটা, এটা দিয়েও প্রশ্ন আসে, বলছে সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধ। আচ্ছা, আমি একদম বলে দিই, সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের সূত্রটা তোমরা একদম মনে রাখবে। পরিব্যাসার্ধ হচ্ছে 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা, আর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 1/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। এইটা মনে রাখলেই হবে, যেটা শেষে আছে। আচ্ছা, ছবির মাধ্যমে কেমন হয়েছে দেখো, এই বিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, তার ভেতরে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, এইটাকে জি মানে ভর কেন্দ্র। হ্যাঁ, আপাতত ছবি সহ একটু মনে রাখবে, জি মানে ভর কেন্দ্র। আচ্ছা দেখো এটা লেখা হয়েছে, দেখো আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্রে মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে, শীর্ষবিন্দু মানে এখান থেকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত, এটা আমরা জানি। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই এটা সত্য, মানে এখান মানে ওপর থেকে, মানে তাহলে এটা 2 এটা 1, মানে সমবাহু ত্রিভুজের মানে ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো শুধুমাত্র সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা সমান হয়, এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলো। যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র, যে কোনো ত্রিভুজের কিন্তু ভরকেন্দ্র মানে জিকে ভরকেন্দ্র বলা হয়, এটা কিন্তু 2:1 মানে উপরেটা 2 মানে এটাকে 2 ধরা, এটাকে 1 ধরা, 2:1 অনুপাতে বিভক্ত। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই যে উচ্চতা আর হচ্ছে মধ্যমা, উচ্চতা আর মধ্যমা এই দুটো কিন্তু একই হলো, এই লিখে দেওয়া আছে। সমবাহু ত্রিভুজ, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমা সমান, তাই মধ্যমার দৈর্ঘ্য যা উচ্চতা দৈর্ঘ্য তা। এবারে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল, √3/2 ইন্টু বাহু। ওকে, তো এখানে আমি দেখো করেছি, তোমরা করবে। তাহলে অন্তব্যাসার্ধ, এখানে প্রশ্নটা ছিল যে সূত্রটা কার, না সমবাহু ত্রিভুজের অন্তব্যাসার্ধ। তো অন্তব্যাসার্ধর পরিব্যাসার্ধ, তোমরা পরিব্যাসার্ধ এটা হচ্ছে মনে রাখবে হচ্ছে 2/3 ইন্টু উচ্চতা, হলো। দেখো এই যে 2/3 ইন্টু উচ্চতা, আর অন্তব্যাসার্ধ 1/3 ইন্টু উচ্চতা, এইটুকু মাথায় রাখলে চলবে। তা 1/3 আছে, আর উচ্চতা সূত্র তো এটা তোমাদের নিশ্চয়ই মুখস্থ আছে। উচ্চতা সূত্র সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, এটাও তাই লিখে দেওয়া হয়েছে। ওকে, এবারে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এইটাকে 2/3 ইন্টু, এইটা তো আমি 2টাকে লিখেছি ইন্টু এই 3টাকে 1/3 লিখেছি, আলাদা করে লিখেছি কেন, দেখো এই অংশটা কিন্তু অন্তব্যাসার্ধ, তাহলে আমি পরিব্যাসার্ধ সমান কি লিখতে পারি, 2 ইন্টু অন্তব্যাসার্ধ,
তাহলে পরিব্যাসার্ধ সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধের সম্পর্ক যদি কি তোমাকে বলতে বলে, তুমি কি বলবে যে পরিব্যাসার্ধ সমান 2 ইন্টু অন্তঃব্যাসার্ধ। ওকে, তারপরে যেটা আছে দেখো, অর্ধবৃত্তের বৃত্তচাপ। এটা খুবই সহজ। দেখো, এটা একটা অর্ধবৃত্ত একটা আমি এঁকেছি। প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, দুটো পদ্ধতিতে বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এ পি বি মানে এই অংশটা, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা জানার নিয়ম কি? আচ্ছা, পুরো বৃত্তটা কত হয়? 360, নিচে 360, আর এইটা কত? 180, যার জন্য 180, তাই না, ইন্টু বৃত্তের পরিধি। তাহলে অর্ধবৃত্তের যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা, এইটা দৈর্ঘ্য কিভাবে বার করব? না, 180 বাই 360, যেহেতু পুরোটা 360 আর এটা 180 উপরে থাকবে, ইন্টু বৃত্তের পরিধি হলো। তারপরে বৃত্ত পরিধি সমান কত? 2πr। আর এটাকে কাটাকাটি করলে দেখো 180 2 হচ্ছে, তাহলে 1/2, এ 2 কেটে গেছে, তাহলে πr। তাহলে অর্ধবৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য কত? πr। ওকে, তারপর এর দ্বিতীয় পদ্ধতি একটা করে দিয়েছি। দেখো, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ করলে বৃত্ত পরিধি কত হয়? 2πr। তাহলে কেন্দ্রে 1 ডিগ্রি কোণ করলে কী হবে? কম হবে, ভাগ হয়েছে। কেন্দ্রে 180 ডিগ্রি কোণ করলে কত হবে? এইটা বাই এইটা ইন্টু এইটা 180, একে কাটাকাটি করলে হচ্ছে πr। একটু বারবার লিখবে আর আরেকটু ভেবে নেবে, একদম ক্লিয়ার সোজা কথা। সূত্রটা কি? πr, মানে অর্ধবৃত্তের বৃত্তচাপ কত? πr, সোজা কথা। এটাই মেন সূত্র। এবার কীভাবে এলো সেটা একটু মাথায় থাকলে তোমাদের থিওরিটিক্যাল জ্ঞান একটু বাড়বে। ওকে, তারপরেরটাও দেখো সেম। এটা কি? ক্ষেত্রফল। ওকে, এটা দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এটাও ঠিক সেম। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পুরো বৃত্তটা কত? 360, তাহলে 360 ডিগ্রি, ডিগ্রিটা বিন্দু নয় হলো, এরকম একটু মাঝখানে একটু ফাঁকা থাকবে, তাকে ডিগ্রি বলে। 360 আর ওপরে হবে 180 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। সেখানে বৃত্তের পরিধি হয়েছিল, এখানে ক্ষেত্রফলের সময় হচ্ছে ক্ষেত্রফল আছে। তাহলে একে কাটাকাটি করলে 1/2 ইন্টু πr², তাহলে πr²/2। জাস্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? এটা কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল হলো হচ্ছে πr²/2। এমনি বৃত্তের ক্ষেত্রফল কত? πr², মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল। দ্বিতীয় পদ্ধতি সেইটার মতো, কেন্দ্রে 360 ডিগ্রি কোণের জন্য বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল কত? πr² হয়, আমরা তো জানি। পুরো বৃত্তটা মানে 360 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি কোণের জন্য বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল কম হবে, তাহলে ভাগ হয়েছে 180 ডিগ্রি কোণের জন্য বৃত্তাকার ক্ষেত্রফল, এইটা ইন্টু 180 কাটাকাটি করলে এইটা দাঁড়াচ্ছে। ওকে, তারপরে দেখো, এটাও একটা ভালো প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসে। 9 দাগে দেখো, বৃত্তাকার বলয়। বৃত্তাকার বলয় মানে বিষয়টা ভাবো, এইটা কেন্দ্র, একে কেন্দ্র করে আমি এই বৃত্তটা অঙ্কন করেছি, আবার একে কেন্দ্র করে ওপরের বৃত্তটাও অঙ্কন করেছি। এই যে ফাঁকা অংশটা, এটা একটা বলয়। এটাকে আমি কোনো পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আমি ঘেটেও দিতে পারি, হলো বলয় তো এটা। ওকে, তো দেখো, তাহলে এই ভেতরের মানে এই ভেতরের বৃত্তটার ক্ষেত্রে কিন্তু আর হবে কোথায়? এখান থেকে এত দূর, দেখো এই যে এইখান দিয়েছি। আর বড় বৃত্তের মানে ছোট বৃত্তের ব্যাসার্ধটা এইটা, আর বড় বৃত্তের ব্যাসার্ধটা দেখো এখান থেকে এত দূর, তাই না? তাহলে আমি যদি বলয়টা শুধু চাইছি, বলয় মানে এই যে এই অংশটা বলয় হলো। একে যদি আমরা ধরো পেন্সিল দিয়ে সাপোজ যদি এরকম করে দিতাম, তা তোমাদের হয়তো বুঝতে ভালো হতো। হলো বলয়, এটা পুরোটা যদি এরকম করে দিতাম তাহলে আরও বুঝতে ভালো লাগতো, তাই না? আর শুধু এই বলয়ের যদি আমি ক্ষেত্রফল চাই তাহলে কি হবে? দেখো, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল মানে এখান থেকে এত দূর ক্ষেত্রফল থেকে এই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু এই অংশটা পাবো, তাই না? এটাই করেছি।
দেখো বৃত্তাকার বলয় আকৃতির চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই আরটা বড় করা হয়েছে, মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় বার ধরা হয়েছে আর ছোট বৃত্তের ব্যাসটাকে ছোট বার ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে এই বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস এই ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলেই বলয়ের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। পাই কমন নিয়ে নিয়েছি, তাহলে আর স্কোয়ার, তাহলে এখানে আর স্কোয়ার আর মাইনাস ছোটো আর স্কোয়ার হচ্ছে পড়ে আছে। এখানে এটাকে দেখি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো লাগছে, তার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেওয়া হয়েছে। আর যদি তোমরা মনে হয় যে এই সংজ্ঞাটা জানতে যাও, তাহলে সংজ্ঞাটাও বুঝে নিতে পারো, যে যদি অনেকগুলি বৃত্তের কেন্দ্র একই হয়, এখানে কি দুটো বৃত্তের কেন্দ্র তো একই, এই যে এই ভেতরের বৃত্তটার কেন্দ্র এইটা, আবার বাইরের বৃত্তটার কেন্দ্রও তো এইটা, সেটাই বলা হচ্ছে। যদি অনেকগুলো বৃত্তের কেন্দ্র একই হয়, তবে সেই সব বৃত্তগুলোকে এককেন্দ্রীয় বৃত্ত বা সমকেন্দ্রিক বৃত্ত বলে। হলো, সমকেন্দ্রিক বা এককেন্দ্রীয় দুটি বৃত্তের পরিধি যে গোলাকার স্থানকে সীমাবদ্ধ করে তাকে বৃত্তাকার বলয় বলে। হলো, দুটি বৃত্তের যে পরিধি যে গোলাকার স্থানকে সীমাবদ্ধ করে, মানে দেখো এই বৃত্তটা, এই ভেতরের বৃত্তটা আর এই বাইরের বৃত্তটা কোন গোলাকার স্থানকে সীমাবদ্ধ করছে? এই যে ফাঁকা অংশটাকে সীমাবদ্ধ, মানে ঘিরে রেখে যাই, এই যে ফাঁকা অংশটা, তাহলে ওইটাকে হচ্ছে বৃত্তাকার বলয় বলে। ওকে, এরপরে আমরা যাব বৃত্তকলা। ওকে, বৃত্তকলা এগুলো মোটামুটি একটু ভালো করে জেনে রাখা খুব দরকার, যাতে যদি কোনো মানে শর্ট প্রশ্ন যদি দিয়ে দেয় তখন কিন্তু তোমরা পারবে না। বৃত্তকলা ব্যাপারটা কি, দেখো আমি এই একটা বৃত্ত এঁকেছি, সংজ্ঞাটা দেখো, কোনো বৃত্তে একটি বৃত্তাকার চাপ এবং দুই ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। এই যে দুই ব্যাসার্ধ, এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ, এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ হলো, আর একটি বৃত্তচাপ, মানে এই যে এপিবি, এই অংশটাকে বৃত্তচাপ হচ্ছে বলা হয়েছে। দুটো ব্যাসার্ধ দিয়ে ঘিরে রাখলেই মানে বেষ্টিত অংশকে বৃত্তকলা হচ্ছে বলা হয়। ক্লিয়ার? তাহলে বলতে এবার বলতে থিটা এর পরিধি বা এই থিটা, এই কোণটা আর কি, এই কোণটার মান হতে পারে 20, 30, 40, 50, 60, 70, যা খুশি থাকতে পারে হচ্ছে প্রশ্নে। এই থিটা এর পরিধি, বা যদি বলে থিটা এর পরিধি কত, কিংবা যদি বলে থিটা কোণের জন্য কোনো বৃত্তকলার বৃত্তচাপের বা এ বি চাপের দৈর্ঘ্য, মানে এই যে এ বি, এইটা চাপ, এ বি চাপের দৈর্ঘ্যটা কত, এই বললাম পুরোটা নিচে থাকে 360, আর এটা থিটা হলো, ইন্টু 2 পাইয়ের পুরোটা কত, বৃত্ত পরিধি কত, 2 পাইয়ের। তাহলে এ বি চাপ, এই এ বি চাপের দৈর্ঘ্যটা বার করার সূত্র কি, তাহলে থিটা বাই 380 ডিগ্রি ইন্টু 2 পাইয়ার, মানে বৃত্ত পরিধি। আবার এ ও বি পি, এ ও বি পি, এই বৃত্তকলার পরিসীমা যদি চাই কি হবে, দেখো এ ও যোগ ও বি যোগ এই যে এ পি চাপ। ক্লিয়ার? আবার থিটা এর জন্য ক্ষেত্রফল বা থিটা কোণের জন্য কোনো বৃত্তকলার ক্ষেত্রফল, সেটাও ওই একই, মানে পুরোটা কত, 360 নিচে থাকবে, ওপরে থিটা থাকবে, ইন্টু ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার হলো। এখানে লেখা আছে থিটা এর মান পরিবর্তনশীল, মানে থিটার মান প্রশ্নে যা খুশি থাকতে পারে, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাই বোঝানো হয়েছে। ওকে, দেখো তারপরে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ। আমি একটা বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ মানে 4টি বাহু বিশিষ্ট সমতলী ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। হলো, তো 1, 2, 3, 4টে আছে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, দেখো এবিসিডি বৃত্তস্থ, এবিসিডি এটা কি একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ, সেটাই বলছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের পরিসীমা কত, বৃত্তস্থ চতুর্ভুজের পরিসীমা হচ্ছে এবি, বিসি, সিডি আর ডিএ। হলো, এই বাহুগুলোর দৈর্ঘ্য হলো, এটা দৈর্ঘ্য চিহ্ন, এটা এগুলো কি দৈর্ঘ্য চিহ্ন, এদের দৈর্ঘ্যগুলো যোগ করে দিলেই মানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল এভাবে বার করা যায়। ওকে, আচ্ছা, এই বৃত্তস্থ চতুর্ভুজের পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা হলো,
বৃত্তস্থ চতুর্ভুজের পরিসীমা কী করে বার করবে না, শুধু বাহুগুলির দৈর্ঘ্য যোগ করলে হয়ে যাবে। তাহলে পরিসীমা যদি জানি তাহলে অর্ধ পরিসীমা বার করতে পারবো, মানে এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হচ্ছে পাওয়া যাবে। এবারে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল দেখো, এটা √/s × s - a। এসটা কত দেখো, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, আর এটা কত, এটা কি প্রথম বাহু, তারপর s - b, তাহলে অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু, অর্ধ পরিসীমা মাইনাস চতুর্থ বাহু। ক্লিয়ার? এটাই সূত্র। এটা দেখবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই কিন্তু হলো। সেখানে √/s × s - a, s - b, s - c ছিল, কেন ত্রিভুজের যেহেতু 3টে বাহু। ক্লিয়ার? পুরো কিন্তু সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পুরো একই। আচ্ছা, তারপরে দেখো লাস্ট সূত্র, এটা দেখো, এই একটা ত্রিভুজ এঁকেছি, এই একটা বৃত্ত, আর এইটা হচ্ছে আমি এই দুটো হচ্ছে ব্যাসার্ধ এঁকেছি, OC আর OD হলো। এবারে আমি এইটাকে যোগ করে দিয়েছি। বলছে কি, আর এইটাকে চাপ বলে, মানে চাপ তো এইটা আমরা যখন কাঁটা কম্পাস বসিয়ে এরকম ঘুরেছি সেটাকে চাপ বলি না, বৃত্তচাপ। এখানেও ধরো, এখানেও কম্পাস বসিয়ে এরকম ধরে ঘুরেছি, তাহলে CD চাপ। এই CD চাপ দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল, এই ছেদিত অংশটা শুধু ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে π/2 11টা সূত্র যদি একটু বুঝে বুঝে করো, মানে লিখে লিখে করবে, দেখবে সহজ। তাহলে এর ক্ষেত্রফলের এই CD চাপ দ্বারা ছেদিত অংশটির ক্ষেত্রফল কী হবে না, OCD বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস OCD ত্রিভুজের ক্ষেত্রফল, মানে পুরোটার ক্ষেত্রফল। এই যে এই অংশটা, এইটা তো OCD বৃত্তকলার ক্ষেত্রফল হবে। এই যে OCD মানে এইটা হলো, এইটা OCD বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ OCD ত্রিভুজ, এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ওটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলেই ছেদিত অংশটার ক্ষেত্রফল পাবো, সেইটুকুই করা হয়েছে। ওকে, এখানে নিশ্চয় আর বোঝানোর কিছু নেই, এখানে মোটামুটি সমস্ত সূত্রগুলো হচ্ছে বুঝিয়ে দেওয়া হলো। এই চ্যাপ্টারে 12টা সূত্র যদি তোমরা ভালোভাবে চিত্রসহ যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মোটামুটি যদি 2-1বার করবে এবং মাথায় শুধু সূত্রগুলো কিন্তু রাখবে। এত ছবি এঁকে টেকে করানোর মেন কারণ, শুধু মুখস্থ করলে অনেক জিনিস থাকবেই না, মানে বেশি দিন থাকবে না। যার জন্য ছবি এঁকে মোটামুটি যতটুকু তোমাদের নবম শ্রেণী মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে দেওয়া হলো। আর শুধু সূত্র মুখস্থ করলে কী হবে, কিছুদিন পরে কিন্তু তোমরা সবাই ওগুলো সব ভুলে যাবে। ওকে, তারপরে আমরা মানে MCQ প্রশ্নগুলো থেকে এই চ্যাপ্টারটা সলভ করা শুরু করব। ওকে, দেখো 26-এ দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। ওকে, এর দেখো, এর একদম প্রথম প্রশ্নটা যেটা আছে, দেখো আমরা কয়েকটা ভিডিও থেকে যে পদ্ধতিটা চালু করেছি, যে কোনো চ্যাপ্টার প্রথমে সেই চ্যাপ্টার সম্বন্ধে যতটুকু যা থিওরিটিক্যাল জ্ঞান কিংবা সূত্র লাগে সেগুলো আমরা বলে দেবো। যাদের খুব বড় নম্বর পাওয়ার স্বপ্ন তাদের কিন্তু এই বিষয়গুলো খুব সিরিয়াস থাকতে হবে। মানে শুধু সূত্রগুলো যদি মুখস্থ করে নাও তাহলে বড় নম্বর কখনোই পাওয়া যায় না। সূত্রগুলো ঠিক কোথা থেকে এসেছে ছবি সহ যদি মাথায় রাখো তবেই কী হবে, ওই চ্যাপ্টারটা ভালোভাবে মাথায় থাকবে। এবং ছোটোখাটো প্রশ্ন যেগুলো তোমাদের মনে হয় যে বাইর থেকে স্যারেরা দিয়েছে তা নয়, বিভিন্ন থিওরিটিক্যাল বিষয় থেকে কিন্তু অনেক প্রশ্ন বানিয়ে দেওয়া হয়, যেগুলো যারা সূত্রগুলো ভালোভাবে হচ্ছে বুঝে নেয় তাহলে তারা কিন্তু সেই সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। আর তারপরেই ওটা কমপ্লিট হলেই আমরা যেটা করছি, মানে প্রথমে 1 নম্বরের প্রশ্ন, তারপরে 2 নম্বর, তারপরে কোষে দেখির প্রশ্নগুলো সলভ করছি। একদম প্রথম প্রশ্ন দেখো, এখানে দিয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক। দেখো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি πr²। তাহলে আমি কি লিখতে পারি, x = πr²। বলছে পরিধি y,
তাহলে আমি কি লিখতে পারি, ওয়াই সমান কি লিখতে পারি, 2πr। কেন, পরিধির সূত্র 2πr। ও ব্যাসের দৈর্ঘ্য জেড, তাহলে জেড সমান আমরা কি লিখতে পারি, ব্যাসকে কি দ্বারা সূচিত করা, 2r দ্বারা। তাহলে জেড সমান 2r। তাহলে আমি আগে এইটা খাতায় লিখে নিচ্ছি। ওকে, দেখো আমি তাহলে একদম প্রথমে লিখে নিচ্ছি এটা। আচ্ছা ধরি ব্যাসার্ধ আর হলো, ধরে নেবে, কারণ ব্যাসার্ধটা তো জানি না, আর বৃত্তের অঙ্কের ক্ষেত্রে তো ব্যাসার্ধ ছাড়া কোনোভাবেই কোনো অঙ্কে ঢোকা যাবে না। ব্যাসার্ধ সমান ধরি ব্যাসার্ধ আর একক। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, তাহলে এক্স সমান কত, πr স্কোয়ার, ওয়াই সমান কত, 2πr, তাই না। জেড 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 সমান কি লিখতে পারি, 2r, তাই না। যেহেতু বলেই দিয়েছে যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স, তাহলে এক্স সমান, এক্সটা কি ক্ষেত্রফল, তাহলে এক্স সমান ক্ষেত্রফলের সূত্র। ওয়াইটা বলছে পরিধি, তাহলে ওয়াই সমান পরিধি সূত্র। আর জেডটা বলছে ব্যাস, তাহলে জেড সমান ব্যাস 2r। তাহলে অতএব কী চেয়েছে, সেটা চেয়েছে এক্স বাই ওয়াই জেড, এক্স বাই ওয়াই জেড। ওকে, এক্সের মান কত, πr স্কোয়ার, ওয়াইয়ের মান কত, 2πr, 2πr ইন্টু, আর জেটের মান কত, 2r হলো। তাহলে দেখো এখান থেকে আমরা পাই 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 পাইও হচ্ছে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আর আর গুণ করলে কী হয়, আর স্কোয়ার, তাহলে এটা 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 কেটে যাচ্ছে, 2 2 4, তাহলে 1/4। ক্লিয়ার। তারপরের প্রশ্নে আমি যাচ্ছি, দাগ টেনে দিচ্ছি যাতে খাতার সৌন্দর্য বজায় থাকে। তোমরা পুরো আমার মতোই সুন্দর করে ফেয়ার খাতা করবে, কেন ফেয়ার খাতা যদি বুঝে বুঝে সুন্দর করে করতে পারো, তারপরে যদি একটু প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারো, অঙ্কে 80% নম্বর পাওয়াটা খুব সহজ। তারপরে নম্বর বাড়াতে হলে সমস্ত উদাহরণের অঙ্কগুলো তো করতেই হবে, সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার থিওরিটিক্যাল জ্ঞান বাড়াতে হবে, এবং প্রচুর 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 প্রশ্নবিচিত্রার সেট, মানে প্রশ্নপত্র নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। দিলেই কিন্তু মোটামুটি 90 উপরে কিংবা 100-এর কাছাকাছি পাওয়া যায়। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, দুয়ের দাগে বলছে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র, মানে একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হলো। এগুলো যেহেতু 1 নম্বর আছে, তো পরিলিখিত বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র, মানে পরিলিখিত মানে একদম শুরুতে তোমাদের বলে দেওয়া হয়েছিল, পরিলিখিত বর্গক্ষেত্র দেখো, হাই যে পরিলিখিত বর্গক্ষেত্র হচ্ছে এইটা। ওকে, বৃত্তটাই যে বৃত্তকে পড়ানো হয়েছে যে বর্গক্ষেত্র, হাই যে দেখো, পরিলিখিত বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল হলো। তাহলে এই বিষয়টা প্রশ্ন বলছে একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র হলো। দেখো বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আর অন্তর্লিখিত, বৃত্তের পরিলিখিত মানে বৃত্ত দ্বারা হচ্ছে পড়ানো হয়েছে হলো। এই 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 দুটো ছবি দেখো, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র এইটা, আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, হ্যাঁ, মানে বৃত্তটা অন্তরে আছে। একটু ভালো করে বুঝবে, বৃত্তের পরিলিখিত একটা বর্গক্ষেত্রকে বৃত্ত পড়ানো হয়েছে হলো, আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তটা অন্তরে আছে হলো। দেখো এই দুটোর ক্ষেত্রফল বার করতে বলছে, এর ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে আমরা একদম প্রথমে কি করতে পারি,
দেখো আমি লিখে নিচ্ছি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। বৃত্তের পরিলিখিত মানে ছবিটা ঠিক দেখো, আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এরকম একটা বৃত্ত হলো, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র হলো। তাহলে বিষয়টা ভাবো, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আর বৃত্তের, এটা কিন্তু বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয়েছে। বর্গক্ষেত্রটা অন্তরে আছে, অন্তর্লিখিত। আর বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রটা হচ্ছে কেমন হবে, এই যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র হলো। এই যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র হলো, এইভাবে ভাববে। আচ্ছা এইটা দেখো, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই ব্যাস যা বর্গক্ষেত্রের একটি বাহুতা, তাহলে কি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। ওকে, মানে এই যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, এইভাবে তোমরা ভাববে। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র হলো। তাহলে আমার বৃত্তের পরিলিখিত যেহেতু আগে আছে, তাই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা এই বর্গক্ষেত্রটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। তাহলে এর বাহুটার মাপ কত, এর বাহু যা, এই বৃত্তটার ব্যাস হতা, তার ব্যাস কত 2r হলো, 2r স্কয়ার বর্গ একক হলো। আবার বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। হ্যাঁ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আমি একটু লিখে দিচ্ছি, ক্ষেত্রফল সমান এটা। আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এখন হচ্ছে বাহু স্কয়ার, তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহুটা কি হচ্ছে, এই যে বর্গক্ষেত্রের এই ধরো বাহু, এই বর্গক্ষেত্রটা কিন্তু ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বাহু স্কয়ার, তাই তো। এখানে আমরা বার করব তাহলে কীরকম, দেখো এটা একটু বুঝে বার করতে হবে। তাহলে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা কেমন পাবো না তো হুট করে, কিন্তু কর্ণটা জানি তো, কর্ণটা সমান কি বৃত্তের ব্যাস, তাই না। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা লিখে নিতে পারি, একটু ফাঁকা জায়গায় তোমরা লিখে নেবে, এটাকে একটু ধার ঘেঁষে লিখবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হয় কি না, বৃত্তের ব্যাস, তাই না। কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু, বৃত্তের ব্যাস কত 2r। দেখো এখান থেকে বাহুর মান পাওয়া যাচ্ছে, তাই না। এখান থেকে দেখো বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস, কর্ণের সূত্র আছে √2 ইন্টু বাহু, আর বৃত্তের ব্যাস কত 2r। আচ্ছা এই বাহু সমান এটাকে এপাশে নিয়ে যাও, 2r/√2, বাহুটা পাওয়া গেল। তাহলে আমি কী করতে পারি, 2r/√2 হোল স্কয়ার বর্গ একক, এই হয়ে গেল। ক্লিয়ার। তাহলে এই বিষয়টা কিন্তু বোঝার আছে। অতএব নির্ণেয় অনুপাত মানে যেটা বার করতে হবে, নির্ণেয় অনুপাত। ওকে, তাহলে এইটা 2r² ইস টু 2r/√2 হোল স্কয়ার। ওকে, এটা কত 2 কত 4, আর r² ইস টু এটা কত 2 4r², √2² মানে কি 2 হবে হলো। এগুলো এইসব পরিস্থিতিতে দেখবে এই নিচেরগুলোকে লসাগু করে দুজনের সঙ্গে গুণ করে দিতে হয়, তাহলে আর হওয়ার থাকবে না। ক্লিয়ার।
এর কিছু নেই, 1 আছে 2, 1 আর 2 লসাগু তো 2 হবে। এই লসাগুকে উভয়ের সঙ্গে গুণ করে দেব। দেখো 4r² × 2, এটা কিন্তু লসাগু, 4r²/2 × 2। দেখো কি করলাম তাহলে, হরগুলোকে লসাগু করে এই উভয়ের সঙ্গে গুণ করে দিয়েছি। এই 2টা দেখো, এটা আছে, এই অংশটা আছে, এই 2টা দেখো গুণ করেছি। 2টা কি, এই দুজনের হরগুলোর লসাগু, এটা হলো। আচ্ছা তাহলে কি হলো, আচ্ছা এখানেও 4 চলে যাবে, হ্যাঁ, দুপাশে 4 চলে যাবে। এই ইস্টু মানে কি, বাই, ক্লিয়ার, ইস্টু মানে কিন্তু বাই। যদি আমি একে যদি এরকমও যদি আমি লিখি, তোমাদের যাদের সমস্যা হচ্ছে, আর না লিখলেও চলবে, ইস্টু মানে যে বাই সেটা মাথায় রাখবে। তাহলে 4 কেটে গেল, হলো r² বিদায় হলো। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2:1 উত্তর হলো। এরপর সরাসরি লিখে দিলেও হবে। ওকে, অঙ্কটা খুব দারুণ অঙ্ক, এটা পরীক্ষা কিন্তু বারবার আসে। বারবার ভিডিওটাকে দেখবে, যাদের একবারে বুঝতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু বারবার দেখতে হবে। তারপরের প্রশ্নটা দেখো 3 নম্বর, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি মানে 2πr এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে পরিধি এবং ক্ষেত্রফল সমান এরকম বোঝাচ্ছে। তাহলে 2πr সমান πr²। বলছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে বলছে। ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র মানে এর ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, ওই বৃত্তের হলো পরিলিখিত বর্গক্ষেত্র হলো। ছবিটা মোটামুটি হাতে তো ঠিকঠাক আঁকা গেল না, হলো, আগে বর্গক্ষেত্রটা আঁকলে ছবিটা অনেকটা ক্লিয়ার হতো। যাই হোক, চলো তাহলে আমরা ধরে নিতে পারি যে, ধরি ব্যাসার্ধ r একক। ওকে, এবারে প্রশ্নানুসারে কি হবে না, মানে প্রশ্নানুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে কি বলেছি যে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে 2πr সমান πr², হলো। উভয় পক্ষে পাই বিদায়, তো আরও বিদায়। তুমি যদি এরকমও করতে পারো যে πr²/2π, এখানে দেখো পাই কেটে গেল, তাহলে r² এখানে একটু হয়ে গেল। আচ্ছা এখানে একটু, আচ্ছা এটাকে আবার 2r করে নিচ্ছি, হলো 2r সমান r² ঘাটাঘাটি করবো না বলে, হলো। তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 সমান কত, r²/r, তার মানে কি, তাহলে r সমান 2, তাহলে r এর মান 2। ওকে, এবারে কি বলছে প্রশ্নে, তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ, অতএব বৃত্তাকার, শর্ট প্রশ্নে এত ভেঙে লেখার কোনো দরকার নেই, হলো। তার কারণ শর্ট প্রশ্নের মোটামুটি নম্বরটা উত্তরটা সঠিক হলেই মাস্টার কিন্তু নম্বর দিয়ে দেবে, এত ভাষা টাকা লেখার দরকার নেই। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, কারণ শর্ট প্রশ্নের যে নিয়ম আছে, মোটামুটি উত্তর ঠিক হলেই নম্বর দিতেই হবে। হ্যাঁ, যদি 2 নম্বরের প্রশ্ন আসে, এই একই প্রশ্ন অনেক সময় কী হয়, শর্ট প্রশ্নও 2 নম্বরে হচ্ছে ঢুকিয়ে দেয়, তখন তোমাকে একটু লিখে করতে হবে। যাই হোক, তাহলে ব্যাসার্ধটা পাওয়া গেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2। বলছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, ওই যে বৃত্তটা হলো, এই বৃত্তটা, এই ব্যাসার্ধটা তো হচ্ছে পাওয়া গেছে, তাই না, ব্যাসার্ধটা 2, তাহলে অত ব্যাসটা হচ্ছে কত হবে, তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে।
আচ্ছা দেখো, ব্যাসার্ধ চেয়েছি, তাহলে এই বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস কত হবে? ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 × 2 একক 4। মানে আমরা এই ব্যাসটা পেয়ে গেলাম। এই ব্যাসটা কি? এই ব্যাসটা কিন্তু এই বৃত্তের, এই মানে বৃত্তের ব্যাস যা আর বর্গক্ষেত্রের বাহু তা হলো। অতএব বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কী হবে? বাহু √2। এটাই তো সূত্র, তাই না? তাহলে বাহুর বর্গক্ষেত্রের বাহুর মানটা কত? 4 হবে। তার কারণ এই বৃত্তের ব্যাস যা, বর্গক্ষেত্রের বাহুটা হতো তা। তাহলে 4√2, একদম সহজ। ওকে, এত একক। তো বুঝতে সমস্যা হলে 2-3 বার করে দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো, আমি 4 দাগের প্রশ্নটাতে যাব। দেখো 4 দাগের প্রশ্ন বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটা সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো প্রশ্নে চেয়েছে সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। তাহলে তোমরা এভাবেই মনে রাখতে পারো, আমি একদম শর্টে বলে দিচ্ছি ছবিটা না এঁকে। সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধটা আগে লাগবে, তাই না? ব্যাসার্ধটা সমান কী হবে? পরিলিখিত, এই সময় হচ্ছে মনে রাখবে বড়টা হলো, তাহলে 2/3 ইন্টু উচ্চতা। ওকে, তাহলে অতএব তাহলে সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল তাহলে πr², তাহলে পাই ইন্টু r², মানে 2/3 ইন্টু উচ্চতা স্কোয়ার। ওকে, তারপরে আবার সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হলো, সেটা তখন 1/3 ইন্টু উচ্চতা করবে। আমাদেরকে মনে রাখার উপায় বলে দিচ্ছি। মনে রাখার বলতে, পরিলিখিত হলে ওটাকে বড়টাকে নেবে 2/3, দেখো ওপর 2টা বড়, আর অন্তর্লিখিত হলে 1/3, মানে 1টা ছোটো। তার পড়াবো যেটা, সেটা নিশ্চয়ই বড় হবে, যার জন্য বড়টা 2/3 আর ছোটোটা 1/3, এভাবে মনে রাখলেই হবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি পাই ইন্টু r², আর মানে এটাই 1/3 ইন্টু উচ্চতা r²। ওকে, এবার কি বলেছে, এদের অনুপাত চেয়েছে। তাহলে অতএব নির্ণেয় অনুপাত
নির্ণয় অনুপাত, তাহলে আমরা কি লিখতে পারি, পাই ইন্টু 2/3 ইন্টু উচ্চতা স্কোয়ার ইস টু এইটা পাই ইন্টু 1/3 ইন্টু উচ্চতা স্কোয়ার। দেখো দুপাশে পাই আছে, পাইও হচ্ছে কেটে যাবে, উচ্চতা স্কোয়ার এও কেটে যাবে, আর এটা স্কোয়ার মানে 2 স্কোয়ার কত 4, তাই না, আর 3 স্কোয়ার কত 9, ইস টু এটা 1 স্কোয়ার কত, আচ্ছা উচ্চতা স্কোয়ার এটা কিন্তু বাইটা হবে। ওকে, 1 স্কোয়ার কত 1, আর 3 স্কোয়ার কিন্তু 9, উভয় পক্ষে কিন্তু 9 নিচে আছে মানে কেটে যাবে, তাহলে 4:1 কিন্তু উত্তর। একে যদি তুমি ভেঙে করতে যাও অনেক অনেক পরিশ্রম করতে হবে, 1 নম্বরের জন্য এত করার দরকার নেই, আর 2 নম্বরেরও যদি আসে তাকে কিন্তু এভাবেই করে দিয়ে আসবে। ওকে, মোটামুটি যখন আমি সূত্রগুলো করাচ্ছিলাম সেখানে মোটামুটি দেখবে সম্ভবত এইটা এইটা হলো কত নম্বর, এটা 6 নম্বর এই আইডিয়াটাকে কাজে লাগানো হয়েছে। ক্লিয়ার? ওকে, তোমরা ভিডিওটা বারবার দেখবে, আশা করি তোমাদের এই দাগের অঙ্কটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একদম লাস্ট প্রশ্নে যাচ্ছি, এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন এটাই। দেখো বলছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস দিয়েছে আর বহির্ব্যাস দিয়েছে, বলয়টিতে লোহার পাত কত আছে। অন্তর্ব্যাস দিচ্ছে মানে অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাব, এটা 10 হবে, তাই না, ব্যাসের অর্ধেক ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, এটা বহির্ব্যাস 11, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে 22, মানে বহির্ব্যাসার্ধ হচ্ছে 11 হবে, মানে ব্যাসের অর্ধেক এটা হচ্ছে ব্যাসার্ধ হয়। চলো তাহলে আমরা এটা করতে পারি। দেখো আমরা কি লিখতে পারি না, অন্তর্ব্যাসার্ধ কত লিখতে পারি, তাহলে 20/2 সমান 10 একক। বহির্ব্যাসার্ধ কি লিখতে পারি, বহির্ব্যাসার্ধ কত 11/22 ছিল ব্যাস, তাহলে 22-এর অর্ধেক, তাহলে হবে 11 একক। ওকে, তাহলে বলয়টিতে লোহার পাত আছে কত, অতএব বলয়টিতে লোহার পাত আছে, এটাও সম্ভবত মানে 7, 8, 9 এরকম দাগের সূত্রটি এই অঙ্কের থিওরিটা বোঝানো হয়েছে। দেখো পাই আমরা যেটা করি, পাই আর স্কোয়ার, মানে দেখো বলয় মানে কি, আবার দেখো ছবিটা আমি একটু এঁকে দিচ্ছি। ধরো এটা কেন্দ্রবিন্দু, একটা বৃত্ত অঙ্কন করা হচ্ছে, এই কেন্দ্রকে একেই করে আরেকটা বৃত্ত, এই যে ফাঁকা অংশটা এইটা কিন্তু হচ্ছে বলয় হলো, এই ফাঁকা যে অংশটা সেটা হচ্ছে বলয়। তাহলে আমার কি, তাহলে এইটা যদি বড় বৃত্তের এই অংশটা কি হবে, এইটা হচ্ছে বড় আর হবে, কেন বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এইটা কি হবে ছোট আর হবে। মানে দেখো এটা এখান থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা হচ্ছে পাওয়া যাবে, তাই না, ওটাই। তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, এ বড় পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার হয়ে গেল। তাহলে পাইটা তো কমন, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। ওকে, এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, বড় আরটা কত, এটাই কিন্তু বড় আর, এটা হচ্ছে ছোট আর। ওকে,
তাহলে আমি পাই ইন্টু বড় আর কত 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান পাই ইন্টু 11 স্কোয়ার কত 121 মাইনাস 10 স্কোয়ার 100 সমান 21 পাই 21 পাই বর্গ সেমি। ওকে, এখানে তোমরা পাইয়ের মান বসিয়েও দিতে পারো। ওকে, 21 ইন্টু পাইয়ের মান কত 22/7, তাই না? তাহলে তোমরা 7 3 21, 62 3 কত 62, 22 3 ছেষট্টি বর্গ সেমি। ওকে, এই পর্যন্ত আজকের ভিডিওটা মোটামুটি এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবে আজকের ভিডিওটা ভালোভাবে তোমরা কিন্তু যাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ভালোভাবে মানে থিওরিটিক্যাল ভাবে জ্ঞান অর্জন করার খুব প্রয়োজন বলে মনে করো এবং ভালোভাবে বুঝে নেওয়া দরকার। কোনো অধ্যায়কে এই সময় যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারকে এখন যদি না ভালো করে শেখো পরে কিন্তু কিছুতেই শেখা হয় না। কেন পরপর মানে পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন চাপ আসে, জীবনে নতুন নতুন দায়িত্ব আসে, যার জন্য কিন্তু ছেড়ে যাওয়া জিনিসগুলোকে আর শেখা হয় না, শেখার সুযোগ সত্যি আসে না। যার জন্য প্রত্যেক ক্লাসের জিনিস প্রত্যেকটা ক্লাসে ভালো করেই শিখে নেবে, সেটা প্রত্যেকটা সাবজেক্ট। ওকে, এই পর্যন্ত।